আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি প্রিয় প্রণয়িনী উপন্যাস সিজন 2, লেখনীতে জান্নাত নুসরাত, পর্ব সংখ্যা 1। গ্রীষ্মের দাবদাহে শহুরে জীবন বিবর্ণ। হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমোট হয়ে যায়, তেমনি গুমোট হয়ে গেল চারিপাশ। সাদা পাঞ্জাবি আর কালোর মধ্যে সাদা চেক বিশিষ্ট লুঙ্গি পরিহিত পৌর লোকটি চোখ তুলে একবার আকাশপানে তাকালেন। হঠাৎ করে এই পরিবেশ গুমোট হওয়ার কারণ সে ধরতে পারলেন না। শহুরে অঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ চলে এসেছে অনেক আগেই। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটিগুলোর সদর্পে। পৌর লোকটি বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেললেন। তার বাড়িতে কিংবা তার গ্রামে এখনো বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি, তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর লোকটির চিন্তায় ব্যাঘাত ঘটল কোথাও মটমট করে গাছের মগডাল ভাঙার আওয়াজে। ঝড় আসার আগে আকাশে মেঘ গুম গুম করে উঠল। পরপর বাতাস শুরু হলো। বাতাসের বেগে গাছের মগডাল ভেঙে পড়ছে ওই দূর মাঠে, আর তার সাথে পৌর লোকটির লুঙ্গি বাতাসে উঠতে লাগলো। লুঙ্গি উড়তে উড়তে সেটা উঠে গেল হাঁটুর কিছুটা উপরে। লুঙ্গি চেপে ধরে পৌর লোকটি আশপাশে একবার ভীত চোখ বুলিয়ে নিলেন। যখন দেখলেন কেউ নেই, ঢোক গিলে ভয় হজম করে লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে। কপালে বিরক্তির ভাঁজ। গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না। গ্রামের তুলনায় শহরে গরম বেশি, তাই তিনি এই জায়গায় আসতে একটু দেনামোনা করছিলেন। যখন সৈয়দ বাড়ির সবার বড় কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমল আলী নিজের ছোট ছেলে সৈয়দ শহীদ আহমেদকে দুপুরে পাঠালেন একটি চিঠি দিয়ে, তখন তাকে না চাইতেও রাজি হতে হলো। চিঠি বললে ভুল হবে, এক প্রকার হুমকি। সেই হুমকির ভয়ে পৌর লোকটি আর চেয়েও না করতে পারেননি। মিনমিন করে শহীদকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে। হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে। গালি দেওয়ার পর আবার চোখ বুলিয়ে নিলেন, ভালো করে দেখলেন কোনো মানুষ আশেপাশে আছে কিনা। যখন নিশ্চিত হলেন নেই, তখন আরো দুটো গালি দিলেন আজমল আলীকে। পৌর লোকটি ধীর পায়ে হাঁটায় সৈয়দ বাড়ির মেইন ফটকের সামনে পৌঁছাতে শুরু হলো ধুলো ঝড় আর সাথে উতাল পাতাল বাতাস। এক হাত দিয়ে নিজের লুঙ্গি হাঁটুর কাছে চেপে ধরে অন্য হাত মাথায় ঢেকে দৌড়ে প্রবেশ করলেন দোতলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে। ভেতরে প্রবেশ করতেই সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি পৌর লোকটির দিকে স্থির হলো। লোকটি মৃদু হাসার চেষ্টা করে সোফায় বসা আজমল আলীর উদ্দেশ্যে সালাম দিলেন। সালাম আলাইকুম। সামনে বসা আজমল আলী রুড়ো গলা ভেসে এলো। বয়সের ভারে শরীর নরম হয়ে আসলেও সৈয়দ বাড়ির বড় কর্তা হিসেবে গলার স্বর যথেষ্ট রূঢ় ও স্পষ্ট। পৌর লোকটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন, সালাম আলাইকুম কি? সুন্দর করে সালাম করো, বলো আসসালামু আলাইকুম। পৌর লোকটি কথা বাড়ালেন না, চোখ নিচের দিকে মার্বেল টাইসে স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন। এইবার আজমল আলী উত্তর ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম বলে। অতঃপর রাশভারী কণ্ঠে বললেন, বসো। বিনীত স্বরে বললেন নাকি আদেশ দিয়ে বললেন, পৌর লোকটি ঠিক বুঝল না। চুপচাপ গিয়ে সামনের একটি সোফায় বসে পড়লেন। চোখ তুলে সামনে তাকাতেই চোখের মনির মধ্যে আবদ্ধ হলেন সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমেদ। তার পাশে চুপচাপ মাথায় ওড়না টেনে বসে আছেন তার স্ত্রী লিপি খান। ওনার পাশেই চুপচাপ বসে আছে তাদের দুই পুত্র, বড় ছেলে সৈয়দ জাইন হেলাল ও ছোট ছেলে সৈয়দ আরশ হেলাল। দুজনের মুখ থমথমে। বড়জনের বয়স 14 এবং ছোটজনের বয়স 12। হেলাল সাহেবের ঠিক সামনাসামনি বসে আছেন এই বাড়ির দ্বিতীয় পুত্র, যাকে হারকিপ্টে বলে চেনা যায়। তার নাম সৈয়দ নাসির উদ্দিন। ওনার পাশ ঘেঁষে গম্ভীর মুখ বানিয়ে বসে আছেন ওনার স্ত্রী নাজমিন চৌধুরী। এই দম্পতির দুই কন্যা, বড় কন্যা সৈয়দা ইসরাত নাসির এবং ছোট কন্যা সৈয়দা নুসরাত নাসির। বড় মেয়ের বয়স 8.5 এবং ছোট মেয়ের বয়স 7। আল্লাহর রহমতে ওনার একারই 2 মেয়ে, আর কারো মেয়ে নেই। ছেলে না থাকার কোনো দুঃখ নেই, কারণ উনি ওনার 2 মেয়েকে এই ছোট্ট জীবনে ছেলেদের মতো ট্রিট করে বড় করছেন। সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমল আলীর কাছে একটু বেশি আদরের এই 2 বোন। মাঝ বরাবর সোফায় বসে আছেন সৈয়দ বাড়ির তৃতীয় পুত্র সৈয়দ সোহেব আহমদ, যার পাশ ঘেঁষে বসে আছেন ওনার স্ত্রী ঝর্ণা বেগম ও এক সন্তান। সেই সন্তানের নাম সৈয়দ ইরহাম সোহেব, যার বয়স 7।
ঝর্ণার পাশ ঘেঁষে বসে আছে রোহিণী, সৈয়দ বাড়ির ছোট সদস্য সৈয়দ শহীদ আহমদের সহধর্মিণী, যার এক সন্তান আহান নওফিল, বয়স মাত্র 2। ড্রয়িং রুম জুড়ে বসা সবার মুখ একবার দেখে নিলেন পৌরলোকটি। সৈয়দ হেলাল আহমেদ ছাড়া সবার ভাবগতি ভালো, কিন্তু ওনার মুখে ভেসে উঠছে স্পষ্ট বিতৃষ্ণা। এই বিতৃষ্ণা কিসের জন্য? তার কারণ আজ করতে ব্যর্থ হলেন পৌরলোকটি। কাশির শব্দে চোখ ফিরিয়ে তাকালেন সামনে বসা আজমল আলীর পাশে বসা মেহেরুন্নেসা মায়ার দিকে, আজমল আলীর স্ত্রী, যার কথা ছাড়া সৈয়দ বাড়ির রান্নাঘরের একটা মশলার কৌটাও এদিক ওদিক হয় না। আজমল আলী স্ত্রীকে কাশতে দেখে হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন। স্ত্রীকে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলেন, মায়া, কি হয়েছে? বড় শখের নারী মেহেরুন্নেসা ওনার। যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার দরুন অনেক পুরুষের রাতের ঘুম হারাম হওয়ার কারণ ছিলেন মেহেরুন্নেসা নামক এই রমণী। আর এই অত্যাধিক সৌন্দর্যের কারণে আজমল আলী সেই যে 19 দশকে আটকে ছিলেন মায়াতে, আর এখনো আটকে আছেন। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু সৌন্দর্য আগের তুলনায় একরক্তিও কমেনি। তার এই সৌন্দর্যে ভাগ নিয়েছে সৈয়দ বাড়ির বড় কন্যা ইশরাত। মেয়েটা যেমন সুন্দরী তেমন স্বাস্থ্য ভালো, কিছুটা গোলুমলু টাইপ। মুখের ধরনটাও মেহেরুন্নেসার মতো হওয়ার দরুন সব থেকে বেশি আদর পায় সে মেহেরুন্নেসার কাছ থেকে। আজমল আলীর দিকে তাকিয়ে মেহেরুন্নেসা ঠোঁট এলিয়ে হেসে দুই পাশে মাথা নাড়ালেন, কোনো সমস্যা নেই বলে। আজমল আলী এবার নিজের দৃষ্টি স্থির করলেন পৌর লোকটির দিকে। রাশভারী গলায় জিজ্ঞেস করলেন, জানো তুমি তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? পৌর লোকটি উপর নিচ মাথা নাড়লেন। আজমল আলী কিছুটা বিরক্তি নিয়ে বললেন, আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ দিয়ে কথা বলবে। তুমি বোবা নাও যে উপর নিচ মাথা দোলাচ্ছ? পৌর লোকটি ধমক খেয়ে মিনমিন করে আওড়ালেন, ঠিক আছে। আজমল আলী শব্দ করে শ্বাস ফেললেন। বড় ছেলের দিকে একবার তাকিয়ে নিলেন, মুখের ভাবগতি দেখলেন। তিনি মুখ দেখে খুব ভালো করেই পড়তে পারেন মানুষের মনের কথা। ছেলের মনে এখন কি চলছে তাও খুব সহজে ধরে নিতে পারলেন। ঠোঁটের কোণ বেয়ে গেল মৃদু হাসির ফোয়ারা, যা কেউ দেখার আগেই বিলীন হয়ে গেল। নাসির সাহেবের দিকে চোখ ফিরিয়ে তাকাতেই দেখলেন তিনি নিচের দিকে তাকিয়ে খুশিতে গদগদ করছেন। নিজের মেয়েগুলোকে নিজের কাছে রাখার সুযোগ তিনি কোনোভাবে মিস করবেন না। তার বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলেও তিনি এতে খুশি। অনেক সময় ভালো কিছু পেতে হলে ছোট বড় জিনিস কোরবানি দিতে হয়, আর এই কোরবানি দিতে তিনি এক পায়ে রাজি। আজমল আলী নাসির সাহেবের চোখের দিকে থেকে ফিরিয়ে নিলেন চোখ, পৌর লোকটির দিকে দৃষ্টি জ্ঞাপন করলেন এবং শান্ত গলায় বললেন, ইমাম, বিয়ে পড়ানো শুরু করুন। বড় মেয়ে সৈয়দা ইশরাত নাসিরের সাথে বড় ছেলে সৈয়দ জাইন হেলালের বিয়ে হবে এবং ছোট মেয়ে নুসরাত নাসিরের সাথে আরুশ হেলালের বিয়ে হবে। ইমাম সাহেব জি আচ্ছা বললেন। মোটা ফ্রেমের জানালার ওপাশ থেকে বৃষ্টির ফোঁটা এসে ঘরের ভিতরে পড়ছে। ঝনঝন করে বৃষ্টি পড়ার শব্দের সাথে ইমাম সাহেব শব্দ তুলে বিয়ে পড়াতে শুরু করলেন। সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইশরাত নাসিরের সাথে নগদ 10 লক্ষ টাকা দিনমোহর, 1 বিঘা জমি ও 20 তুলো স্বর্ণ ধার্য করিয়ে তুমি কি ইশরাত নাসিরকে বিয়ে করতে রাজি আছো? রাজি থাকলে বলো বাবা, কবুল। জাইন মুখ বন্ধ করে বসে রইল চুপচাপ। ইমাম সাহেব আবার জিজ্ঞেস করলেন, এবারও চুপ? আজমল আলী গলা খাকানি দিয়ে জাইনের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন। মোলায়েম কণ্ঠে বললেন, দাদা বলছো না কেন? তোমার কি কোনো সমস্যা আছে বা কিছু বলতে চাও? জাইনের মনে হলো এই প্রশ্নের অপেক্ষায় ছিল এতক্ষণ। কাঙ্ক্ষিত প্রশ্ন আজমল আলী জিজ্ঞেস করতে পুরুষশালী ভারী গলায় বলল, কাবিননামায় আরো একটা জিনিস অ্যাড করো দাদা। আজমল আলীকে উদ্বিগ্ন হতে দেখা গেল না। তিনি নরম চোখে নাতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি দাদা? জাইন অন্তর্ভেদী চাহনি ইশরাতের দিকে স্থির করল। বুদ্ধিদীপ্তির মাঝারি আকারের লম্বা লম্বা পাপড়ি বিশিষ্ট চোখগুলো এতক্ষণ স্থির ছিল মার্বেল টাইসে। ইশরাত একপল তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, চোখের ভাষা বোঝার চেষ্টা করল না। নখ মুখে ঢুকিয়ে দাঁত দিয়ে কামড়াতে শুরু করল। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রাশভারী গলায় জাইন বলল, কাবিননামায় লিখুন সোনা জমি দেনমোহর ছাড়াও আমাকে
কখনো যদি ইশরাত আমাকে ডিভোর্স দিতে চায় বা পরিবারের জাতাকলে পড়ে কোনো কারণে বিয়েটা অস্বীকার করতে চায়, তাহলে যেন আমাকে ওর পিছু ছাড়তে না পারে। দিনমোহরের জায়গায় আমার নাম লিখে রাখুন। আজ থেকে আমাকে ইশরাতের নামে আমি লিখে দিলাম এই কাবিননামায়, যাতে ভবিষ্যতে ডিভোর্স দেওয়ার হলে দিনমোহর হিসেবে আমাকে ওর সাথে নিয়ে যেতে পারে। আজমল আলী প্রসন্ন হাসলেন। কাছে ডেকে জাইনের কপালে পড়ে থাকা চুলগুলোতে হাত বুলিয়ে দিলেন। মৃদু কণ্ঠে বললেন, বাপের মতো গাধা হইসনি, এটাই অনেক। তুই এই বয়সে এত বুঝদার, আর তোর বাপ বুড়ো হয়ে গেল, তারপরও মাথায় গোবর ঠাসা। জাইন আর কথা বাড়ালো না। ইমাম সাহেব আবারও প্রথম থেকে বিয়ে পড়ানো শুরু করলেন। সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইশরাত নাসিরকে নগদ 10 লক্ষ টাকা দিনমোহর, 1 বিঘা জমি, 20 তুলো সোনা ও স্বয়ং নিজেকে দিয়ে আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। জাইন এককাল বিলম্ব না করে রাশভারী গলায় বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব এবার ইশরাতের দিকে এগিয়ে গেলেন, যে এতক্ষণ বসে নখ খুঁড়ছিল আর এখন আঙ্গুল খাচ্ছে। নাসির সাহেব মেয়েকে মাথায় ওড়না টেনে বসতে বললে সেও ওড়না টেনে বসল। মার্বেল আকৃতির গোল গোল চোখগুলো করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে বসা পৌর লোকটির দিকে। নাসির সাহেব বললেন, চোখ নিচের দিকে নামাও ইশরাত। বাবার আদেশ পেতেই ইশরাত চোখ নামিয়ে নিল নিচের দিকে। ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন, নাসির সাহেব থামিয়ে দিলেন। ভাঙা গলায় বললেন, আমি বিয়ে পড়াবো আমার মেয়ের। সবাই রাজি হয়ে গেল। ইমাম সাহেব সরে গেলেন, জায়গা করে দিলেন নাসির সাহেবকে বসার। নাসির সাহেব এবার গম গম স্বরে তুললে বললেন, সৈয়দ হেলাল আহমেদের বড় পুত্র সৈয়দ জাইন হেলাল নগদ 10 লক্ষ টাকা, 1 বিঘা জমি, 20 তুলো সোনা এবং স্বয়ং নিজেকে দিনমোহর হিসেবে ধার্য করিয়ে তোমাকে আমি তার কাছে সঁপিয়ে দিলাম। তুমি এই বিয়েতে রাজি থাকলে স্বইচ্ছায় বলো কবুল। ইশরাত মায়ের দিকে তাকাতেই মাথা নাড়লেন উপর নিচ কবুল বলে দেওয়ার জন্য। চোখ ফিরিয়ে নাসির সাহেবের দিকে তাকাতেই দেখল বাবার চোখ খুশিতে টলমল করছে। মৃদু গলায় নাসির সাহেব আবার বললেন, রাজি থাকলে কবুল বলো। ইশরাত আঙুর মুখের ভিতরে ঢুকিয়ে আরাম করে চিবোতে লাগলো। জাইনের দিকে তাকাতেই দেখল সে কর্মর দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। আরাম করে বসে ইশরাত বলল, আলহামদুলিল্লাহ কবুল। সৈয়দ বাড়ির সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। এবার আরশের দিকে এগিয়ে গেলেন ইমাম সাহেব। বিয়ে পড়ানো শুরু করলেন। শেষে বললেন, রাজি থাকলে বলো বাবা কবুল। আরশ মাথা নিচু করে আরাম করে বসল। তেরা গলায় বলল, কবুল না বললে কি কোনো সমস্যা? আজমল আলী রাগী চোখে তাকালেন আরশের দিকে। হেলাল সাহেবের দিকে দৃষ্টি দিতেই দেখলেন তার চোখে বিয়ে হবে না ভেবে আশার আলো জ্বলে উঠছে। একজনের বিয়ে হলে কি হবে, আর একজন বেঁচে গিয়েছে। আজমল আলী ছেলের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে রুরু গলায় আরশকে বললেন, না বললে বিয়ে হবে না দাদা। আরশ হাসল, চুলগুলো ব্যাক ব্রাশ করে ঠোঁট টিপল। তারপর আজমল আলীর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় আবার বলল, কবুল না বললে কেন বিয়ে হবে না? আজমল আলী যথাসম্ভব নিজের ক্রোধ সামলে বললেন, হয় না বলে হয় না, কবুল আমাকে বলতেই হবে। আজমল আলী এবার বেশ শব্দ করে চোখ থেকে ছোট লেন্সের চশমাটা খুলে সেন্টার টেবিলে রাখলেন। রাগী স্বরে নাসিরকে বললেন, বলছে ছেলেটা 3 বার কবুল, এবার তুই দাদুনিকে বিয়ে পড়িয়ে দে। আরশ মনে মনে শয়তানি হাসি হাসল। বাবার মুখের দিকে তাকাতেই দেখল এতক্ষণ পরিতৃপ্তি নিয়ে হাসা মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে। আরশের দিকে দৃষ্টি স্থির হতেই পিঠে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আরশও সমপরিমাণ ব্যথিত হয়ে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু নিজ মনে ঠিকই বিড়বিড় করে আওড়ালো, আলহামদুলিল্লাহ কবুল। নুসরাতের পালা এলো যখন। নাসির সাহেব কিছু বলার আগেই নুসরাত চিৎকার দিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল 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 কবুল। ড্রয়িং রুমে মুখ গম্ভীর করে বসা আজমল আলী সশব্দে হেসে উঠলেন। এই পর্যায়ে নুসরাত আর ইশরাতকে নিজের 2 পাশে বসিয়ে আদর দিলেন। জাইন আর আরশকেও বসালেন। সবার শেষে ইরহামের কপালে চুমু খেয়ে বললেন, তুই রাগ করিস না, আরেকটা মেয়ে থাকলে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম। কথাটা শেষ করে উচ্চ শব্দে হাসলেন। বাবার সাথে তাল মিলিয়ে হাসলেন ছোট 3 পুত্র, কিন্তু বড় পুত্রের মুখে আমাবর্ষার মতো অন্ধকার নেমে আছে। ঠোঁটে নেই এক চিলতে হাসি। আজমল আলী আর ফিরে তাকালেন না হেলাল সাহেবের দিকে। রাগ করলে করুক গে, তিনিও তার জেদ নিয়ে অটুট। বাবা ভাইয়ের এই নীরব স্নায়ু যুদ্ধ পরিবারের সবাই চুপচাপ করে দেখল, কেউ টু শব্দ করল না।
আজমল আলী যা সিদ্ধান্ত নিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খারাপ দিক বের হয়নি, তাই এবারও চোখ বন্ধ করে সবাই আজমল আলীর উপর বিশ্বাস রেখেছেন।